আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আজকে আমাদের অতিথি হিসেবে আছেন। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনি এই মুহূর্তে আমাকে যেখান থেকে দেখছেন এবং পরবর্তী যেখান থেকে দেখবেন, আপনাদের সকলকে জানাই আমি আমার প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা। আপনার হেডলাইন এবং ব্যানার দেখেছেন যে উপদেষ্টারা অলরেডি তাদের কূটনীতিক পাসপোর্ট ছেড়ে বিদেশ যাওয়ার পায়তারা করছেন। তো বিদেশ যাওয়ার পায়তারা করছেন যারা, বা কূটনীতিক পাসপোর্ট যারা ছেড়ে দিয়েছেন, দেখেন এখানে সমস্ত উপদেষ্টারা না। উপদেষ্টাদের মধ্যে যেমন আপনার ডাক্তার মোহাম্মদ ইউনূস, ওনার কূটনীতিক পাসপোর্টের প্রয়োজন না, ওনার বিদেশি পাসপোর্ট আছে। শফিকুল আলম, আমাদের ডাস্টবিন শফিক, তিনি অলরেডি তার কূটনীতিক পাসপোর্ট জমা দিয়ে বাংলাদেশি পাসপোর্ট তুলেছেন। তারপরে আপনাদের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় এলডিজির সমন্বয়কারক সিনিয়র সচিব সমতুল্য পদমর্যাদার লামিয়া মোর্শেদ উনি নিয়েছেন। আব্দুল হাফিজ নিয়েছেন। লুৎফা সিদ্দিকী নিয়েছেন। খলিলুর রহমানের প্রয়োজন নেই, কারণ উনি 9 তারিখেই একটা চুক্তির জন্য আমেরিকা যাবেন, উনি ফিরবেন কিনা কেউ জানে না। মনির হায়দার উনি নিয়েছেন। আশিক চৌধুরী আগেই ব্রিটিশ সিটিজেন। আলী রিয়াজ আমেরিকান সিটিজেন। সালাউদ্দিন আহমেদ অর্থ মন্ত্রণালয়, উনি নিয়েছেন। সবচেয়ে বড় বিষয় আমাদের আসিফ নজরুল আঙ্কেল, উনিও নিয়েছেন। আদিলুর রহমান খান নিয়েছেন। আরিফ হাসান অলরেডি মারা গেছেন, সুতরাং ওনার বিষয়ে তার কিছু নেই। তৌহিদ হোসেন উনি এখনও আছেন, উনি ওনার জায়গায় আছেন। সৈয়দ রেজওয়ানা বা আমাদের কন্ডোমাপা, উনি নিয়েছেন। শারমিন মোর্শেদ নিয়েছেন। সাখাওয়াত হোসেন নেননি, উনি ওনার মতোই আছেন। ডাক্তার খলিল হোসেন হাফি, উনিও নেননি, উনি ওনার মতো আছেন। ফরিদা আক্তার নেননি। নূরজাহান বেগম নিয়েছেন। আর নাহিদার আসিফ, যারা অতীতে পদত্যাগ করেছেন, ওনাদের দুজনের কাছেই বাংলাদেশি পাসপোর্ট আছে অলরেডি। বিধান রঞ্জন রায়, উনি নিয়ে রেখেছেন বাংলাদেশি পাসপোর্ট, তবে এখনো করেননি। সুদীপ্ত চাকমাও নিয়েছেন। ফারুকি আজম, উনি অলরেডি ওনার হাতে আমেরিকান ভিসাই আছে। ওয়াহিদ মাহমুদের হাতেও আছে। এবং ফজলে কবির খান, উনিও নিয়েছেন। আলী ইমাম মজুমদার, জাহাঙ্গীর আলম চৌধুরী, শেখ বশির উদ্দিন, সবচেয়ে যে বিমানের, এই যে আপনার বিমানের যে এই বিমানবন্দরের যে আগুনটা লেগেছিল, যার পেছনে ছিল এই শেখ বশির উদ্দিন, যিনি বস্ত্র, পাট, বেসামরিক বিমান, পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের, খনিজ মন্ত্রণালয়ের উপদেষ্টা। উনি, ওনার পাসপোর্টে আমেরিকান ভিসা অলরেডি হাতেই আছেন। এবং আমাদের সবার মুস্তফা সরোয়ার ফারুকি, উনিও নিয়েছেন। মাহফুজ আলম নেননি, উনি নাকি দেশেই থাকবেন। চৌধুরী রফিকুল আকবর, সাইদুর রহমান, ফয়েজ আহমদ তৈয়ব, আনিস চৌধুরী, মোহাম্মদ শফিউর রহমান, এই সমস্ত লোকগুলোই বাংলাদেশি পাসপোর্ট অলরেডি নিয়েছেন। এবং এর মধ্যে আপনার ম্যাক্সিমাম, মানে আপনার এখানের মধ্যে প্রায় 12 বা 13 জন, এদের সকলের আমেরিকার ভিসা করার আছে। বা কে ফারুক আজম এদের সকলের ভিসার জন্য অলরেডি জমা দিয়েছিল গত সপ্তাহে, সেইটা আজ সকালে তুলেছে আমেরিকান ভিসা। এদের মধ্যে সবাই আসলে আমেরিকা যাবে না। কিছু কিছু যাচ্ছে ইস্তিমুর, কিছু কিছু যাচ্ছে ইস্তিমুর, কিছু কিছু যাচ্ছে আপনার মিডল ইস্টের দুবাইতে, কিছু যাচ্ছে কাতারে, এবং বাকিরা চলে যাবে সবাই আমেরিকাতে। এবং আপনার 4 জন সচিব এবং 8 জন উপসচিব এবং পুলিশের কিছু হাই প্রোফাইল বড় কর্মকর্তা, যাদেরকে বাহির থেকে এনে বসানো হয়েছিল ওগুলো, এবং আমাদের কিছু পাম্পাস পরা সেনা অফিসার যারা আছে, ওই যে যাদের চাকরি নেই কিন্তু ইন্ডিয়া দখল করতে যায়, এই সমস্ত সহ টোটাল 140 জনের একটা লিস্ট এসেছে, যে যেখান থেকে আপনাদের এতগুলো নাম বললাম আমি। এরা সকলের ভিসা কনফার্ম। ইস্তিমুরের আছে প্রায় 40 জন, ইস্তিমুর যাবে। তারপর দুবাইতে থাকবে কিছু, ফারুকি, তারপরে আসিফ নজরুল, ডাক্তার ইউনূস, আরও প্রায় 33 জনের মতো, এরা সব আমেরিকার ভিসা করা আছে। এছাড়া কোনো সদস্য ইউরোপে যাবে না। তবে হ্যাঁ, বৈষম্য বিরোধী সন্ত্রাসী আন্দোলন যেটা ছিল 5ই আগস্টের পরে, সেই সন্ত্রাসী আন্দোলনে মারা গিয়েছিল ওই যে পানি নিয়ে, মুতের পানি একটা বিক্রি করতে যায়, তার ভাই পর্তুগালে চলে আসছেন। ও সম্ভবত 11 তারিখ ওর ফ্লাইট। এবং এদের সকলের ভিসা পরবর্তী, এদের সকলের ফ্লাইটও অলরেডি নির্ধারিত হয়ে গেছে। সকলেই 13 তারিখ রাতের 2:30
থেকে শুরু করে 14 তারিখ সকালের ভিতরে সকলের ফ্লাইট আছে। ম্যাক্সিমাম লোকের ফ্লাইট হচ্ছে যে টার্কিশের এয়ারলাইন্সের ফ্লাইট, কিছু কিছু আছে আপনার এয়ার আরবিয়ার ফ্লাইট, কারো কারো আছে কুয়েত এবং কাতার এবং এমিরাত, কুয়েত, কাতার, এমিরাত, টার্কিশ এবং ওই যে আপনার আরেকটা আছে এয়ার আরবিয়া। এই 5টা ফ্লাইটের মধ্যে এদের সকলের টিকিট করা আছে। কেউ হয়তো রাতের 2:30টার পরে, কারো হয়তো ভোর 5টায়, কারো আবার সকাল 8টার ভেতরে। তার মানে হচ্ছে রাতের 1টা থেকে 8টার ভেতরের ফ্লাইটগুলোতে ওনারা সবাই উঠে পগার পার হবেন 13 তারিখ থেকে 14 তারিখের ভেতরে। তবে হ্যাঁ, এর মধ্যে 8 জন আছে যারা 12 তারিখ রাতেই চলে যাবেন। তবে সকলের ম্যাক্সিমামের ফ্যামিলি চলে যাচ্ছে 11 তারিখ রাতে। তার কারণ হচ্ছে যে ওনাদের মধ্যে একটা ভয় ঢুকে গেছে যে ক্ষমতায় যেই আসবে আসুক, জামাত আসুক আর বিএনপি আসুক, এই উপদেষ্টা পরিষদের ম্যাক্সিমাম গ্রেপ্তার হয়ে জেলে ঢুকবে। এই ভয়ের কারণেই তারা সব এখন পালানোর একটা রাস্তা করেছে। ওনাদের পরিবার, আমি তো আপনাদের বললামই যে 11 তারিখের ভেতরে ম্যাক্সিমাম পরিবার চলে যাবে। আর বাকি যাদের হাজব্যান্ড ওয়াইফ বা একটা বাচ্চা আছে তারা ওইভাবে টিকিট করেছে। তবে টিকিটটা 12 তারিখ রাতের 2:30, 12 তারিখ রাতের 2:30 মানে কিন্তু 13 তারিখ, হ্যাঁ 13 তারিখ এবং 14 তারিখ। তার মানে হচ্ছে আপনি নির্বাচনের ফলাফল ঘোষণার শেষ পর্যায়ে, মানে 2টার ভেতরে গণনা করে ঘোষণা করে ফেলতে পারবে, এরই ভিতরে খালি হয়ে যাবে। আর এর ভিতরে যদি অন্য কোনো প্রবলেম দেখা হয় তাহলে এই যে উপদেষ্টা পরিষদ বা এই যে আপনার 4 জন সচিব, 8 জন উপসচিব এবং বড় বড় পুলিশের কিছু কর্মকর্তা, এরা সেনা ক্যাম্পে আশ্রয় নেবেন। যে সেনা ক্যাম্পে আশ্রয় নিয়ে পরে সেনাবাহিনীর প্রোটেকশনে ওনাদেরকে এয়ারপোর্ট পাস করে দেওয়া হবে। এইভাবেই ওনাদের প্ল্যান। সুতরাং এটা আসলে নির্বাচন হচ্ছে না, হচ্ছে আসলে গৃহযুদ্ধের একটা অবস্থান। সুতরাং দেখেন, এরা সকলেই অলরেডি বাংলাদেশি পাসপোর্টে এদের সকলের ভিসা রেডি। আমি এর আগে, আজ থেকে আপনার 2.5 মাস আগে আরেকটা কন্টেন্টে বলেছিলাম আপনাদেরকে বিভিন্ন দেশের। এবং এখানে একটা জিনিস, 63 জন ব্যক্তির ভিসা আছে, টার্কির ভিসা আছে সরাসরি। 63 জনের সোজা টার্কির ভিসা আছে। ইস্তিমুরের ভিসা তো আছে, তবে ওই কেউ কেউ হয়তো টার্কি হয়ে ইস্তিমুর যাবেন, কেউ কাতার হয়ে যাবেন, কেউ কুয়েত হয়ে যাবেন। তো কাতার কুয়েতের ভিসা অনেকেরই নাই। তবে দুবাইয়ের ভিসা আছে নাকি 12 থেকে 15 জনের দুবাইয়ের ভিসা আছে, গোল্ডেন ভিসা যেটাকে বলে। ওনারা সবাই দুবাইতে অলরেডি গোল্ডেন ভিসা মানে তো বুঝেন ইনভেস্ট করছে। এবং আপনার এই যে 140 জনের ভেতরে শুধু যে উপদেষ্টা তো মাত্র 17 জন, বাকি পুলিশের লোক, অমুক লোক তমুক লোক সব মিলে 60 জন। আর বাকিরা হচ্ছে কারা জানেন? এই যে গত 18 মাসে যারা দুর্নীতি করে, বৈষম্য বিরোধীর নাম দিয়ে দুর্নীতি করে মোটা অঙ্ক টাকা নিয়েছেন, এগুলো সব পালাবে সবাই। এবং এমন হতে পারে কেউ কেউ 11 তারিখেও চলে যেতে পারে, 11 তারিখ রাতের বেলাও চলে যেতে পারে। এই হচ্ছে আজকের এই মুহূর্ত পর্যন্ত খবর। বাকি অংশ দেখি। তবে হ্যাঁ, এটা আছে যে আমার কাছে কিছু কাগজপত্র হতে আসতে পারে, সকলের বিমানের টিকিটের একটা চলছে, সেটা যদি আসে পুরোটাই ফাঁস করে দেব ইনশাল্লাহ। শেখ হাসিনা এবং সজীব ওয়াজেদ জয় দুজনেই আরো বেশি বেশি প্রকাশ্যে আসবার কথা ভাবছেন, কারণ তারা দেখছেন যে এর মাধ্যমে সংবাদ মাধ্যমে, আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে, ভারতীয় সংবাদ মাধ্যমে তাদের বক্তব্য মনোযোগের সঙ্গে প্রকাশিত হচ্ছে এবং সে বার্তা দ্রুত ছড়িয়ে পড়ছে দেশে বিদেশে। শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় সম্প্রতি আল জাজিরার এক সাক্ষাৎকারে তার মা শেখ হাসিনার বয়স হয়ে গেছে, তিনি আর হয়তো বাংলাদেশে যখন আওয়ামী লীগ ফিরবে তখনও তিনি রাজনীতিতে ফিরবেন কিনা সেটা বলা যাচ্ছে না, এমন মন্তব্য করবার পর। এবং সাংবাদিক উল্টো তাকে যখন প্রশ্ন করেন যে তার মানে কি শেখ হাসিনার শেখ হাসিনা যুগের একরকম অবসান হয়েছে, তখন সজীব ওয়াজেদ জয় উত্তর দিয়েছিলেন যে হ্যাঁ, কেউই চিরকাল থাকেন না, তার মায়ের যথেষ্ট বয়স হয়েছে, কাজেই আওয়ামী লীগ প্রজন্মের পর প্রজন্ম থাকবে, আওয়ামী লীগের রাজনীতির কখনো বাংলাদেশে বিনাশ হবে না, কিন্তু সেটা কোনো এক বিশেষ ব্যক্তির ওপর নির্ভরশীল নয়। আওয়ামী লীগের তরফে শেখ হাসিনা এবং সজীব ওয়াজেদ জয় বিভিন্ন সাক্ষাৎকারে এই মন্তব্যটা বারবার করছেন যে কোনো একটি বিশেষ পরিবারের ওপর আওয়ামী লীগ রাজনীতি নির্ভরশীল নয়, শেখ পরিবারের ওপর নির্ভরশীল নয়। এবং এই কথাটা যখন
যখনই তারা বলেন তখন এক রকমের উদ্গ্রীব উৎকণ্ঠা তৈরি হয় আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে, যে তার মানে কি সজীব ওয়াজেদ জয় শেখ পরিবারের পরবর্তী উত্তরসূরি দলের দায়িত্ব নিতে চান না। আরেক ধরনের উদ্বেগ সজীব ওয়াজেদ জয়ের এই সাক্ষাৎকারের পরে তৈরি হয়েছে, যে তার মানে কি শেখ হাসিনা আর সক্রিয় রাজনীতিতে থাকবেন না, তিনি কি একরকম অবসরে যাচ্ছেন। আল জাজিরার ওই সাক্ষাৎকারটার পর থেকে এমন জল্পনা দানা বেঁধে উঠেছে যে অনেকেই ইউটিউবে এরকম বিশ্লেষণও করছেন যে শেখ হাসিনা অবসরেই চলে গেছেন এবং দলের দায়িত্ব সজীব ওয়াজেদ জয়ই নিয়ে নিয়েছে। আপনারা জানেন যে এমনকি আওয়ামী লীগ নেতাদের সঙ্গে আলাপ করে তাদের সাক্ষাৎকারেও আপনাদেরকে জানিয়েছি যে শেখ হাসিনার আপাতত এই অবস্থায় দল ত্যাগের কোনো সম্ভাবনা নেই। কিন্তু এরপরেও এত ব্যক্তিরা রীতিমতো কনফিডেন্সের সঙ্গে, আত্মবিশ্বাসের সঙ্গে শেখ হাসিনার অবসরে যাওয়ার খবর বলে আসছেন গত কয়েক সপ্তাহ ধরে ইউটিউবে, যে ব্যাপক অনুসন্ধান পরিচালনার পর নিশ্চিত করে আপনাদের বলি যে মা ছেলে বরং একযোগে দায়িত্ব ভাগাভাগি করে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ ফেরাতে ভীষণভাবে সক্রিয় হয়ে উঠেছেন। শেখ হাসিনা তার সর্বশেষ সাক্ষাৎকারেও আরেক দফা বলেছেন কোনো পরিবারের ওপর নির্ভরশীল নয় আওয়ামী লীগ। শেখ হাসিনা বলেছেন নতুন নেতৃত্ব আসতে হবে, তরুণ নেতৃত্ব আসতে হবে, কিন্তু সেটা কোনো ধনী এলিট পরিবার থেকে, ঢাকা শহর থেকেই আসতে হবে এমন কোনো কথাও নেই। এমন তরুণ নেতৃত্ব আসতে হবে যারা তরুণ এবং বয়স্কদের মধ্যে একটা সেতুর মতো কাজ করতে পারেন, সেতুর মতো কাজ করতে পারেন বাংলাদেশের গ্রামীণ এবং শহরের জনগোষ্ঠীর মধ্যে। শেখ হাসিনা এটাও মনে করিয়েছেন যে দলের যখন এমন ছত্রভঙ্গ অবস্থা, দলের নেতাকর্মীরা যখন হামলা মামলায় জর্জরিত, দলের যখন রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ, তখন তো নেতৃত্বে পরিবর্তন আনা যাবে না। নেতৃত্বে আওয়ামী লীগ বরাবর পরিবর্তন এনেছে কাউন্সিলের মাধ্যমে, দলীয় নেতাকর্মীদের নির্বাচনের মাধ্যমেই, কাজেই সেভাবেই আবারও নেতৃত্বে পরিবর্তন আসবে। কিন্তু শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়, যাকে গত 15-17 বছর আওয়ামী লীগের পুরো ক্ষমতায় থাকার সময়টাতেই আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থকেরা বারবার দলের একটা কোনো গুরুত্বপূর্ণ দায়িত্বে দেখতে চেয়েছেন, শেখ হাসিনার বয়স হয়ে যাচ্ছে, শেখ হাসিনার উত্তরসূরি হিসেবে তাকে বাংলাদেশের রাজনীতিতে আরো সক্রিয় দেখতে চেয়েছেন, কিন্তু তিনি সরাসরি রাজনীতিতে তেমনভাবে আগ্রহী হয়ে উঠতে পারেন নাই, বা তিনি আগ্রহী হন নাই বলেই একদিকে যেমন মাকে, মানে প্রধানমন্ত্রী মাকে তার তথ্য প্রযুক্তি উপদেষ্টা হিসেবে বাংলাদেশের যে ডিজিটাল সম্প্রসারণ, সেটাতে সক্রিয় ভূমিকা রেখেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে, কিন্তু রাজনীতিতে, তৃণমূলের রাজনীতিতে কিংবা দলীয় রাজনীতিতে সরাসরি সম্পৃক্ত হন নাই। রংপুরে তার পিতৃভূমিতে তিনি আওয়ামী লীগের একজন সাধারণ সদস্য হিসেবেই থেকে গেছেন। 2024-এর আগস্টের পরেও সজীব ওয়াজেদ জয় এমনকি সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারেও বলেছিলেন যে বাংলাদেশের রাজনীতিতে আর তারা শেখ পরিবার ফিরবেন কিনা সেটারও কোনো ঠিক ঠিকানা নাই। কিন্তু সজীব ওয়াজেদ জয়, শেখ হাসিনা উভয়ে বুঝেছেন যে পরিবারকেও আরো সম্পৃক্ত হওয়া, সক্রিয় হওয়া প্রয়োজন। যখন দল এক রকমের ছত্রভঙ্গ, তখন একদিকে দলের কর্মীদের মনোবল চাঙ্গা করতে যে শেখ পরিবার তাদের পাশে আছে, পুত্র মা দুজনেই তাদের সাথে আছেন, সক্রিয়ভাবে আছেন, অন্যদিকে বিদেশের যোগাযোগগুলোর ক্ষেত্রেও শেখ হাসিনার প্রতিনিধি হিসেবে সজীব ওয়াজেদ জয় যে ধরনের অ্যাক্সেস পাচ্ছেন, যে ধরনের সম্পর্ক তৈরি করতে পারছেন, যতটা আস্থার সঙ্গে তাকে গ্রহণ করা হচ্ছে আওয়ামী লীগের মুখপাত্র হিসেবে, সেটা আওয়ামী লীগ, শেখ হাসিনা কাজে লাগাতে চাইছেন। কাজেই সজীব ওয়াজেদ জয়কে দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি দায়িত্ব নিয়েছেন, গত কয়েক মাস ধরেই সক্রিয়ভাবে তিনি সে দায়িত্ব পালন করছেন। একদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতিবিদদের মধ্যে এক রকমের মতামত গড়ে তোলা, জনমত গড়ে তোলা, তাদের মধ্যে একটা সমর্থন গড়ে তোলা আওয়ামী লীগের রাজনীতিকে বাংলাদেশে ফিরিয়ে নেওয়ার জন্য। এছাড়াও কমনওয়েলথ মহাসচিব যখন বাংলাদেশে এসেছিলেন সফরে, তার সঙ্গে একটা বৈঠক কিন্তু তখনই সেট করা হয়েছিল, যেই বৈঠকে অনলাইনে ঢাকা থেকে কমনওয়েলথ মহাসচিব সেই বৈঠক
করেন এবং সেখানে সজীব ওয়াজেদ জয়, ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নফেল সহ কয়েকজন নেতারা অংশ নেন এবং তার মাধ্যমে ইউনূস সরকারকে এই বার্তা দেওয়া হয় যে কমনওয়েলথ বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের প্রত্যাবর্তন চাইছে। মার্কিন যুক্তরাষ্ট্রকে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বের সঙ্গে নিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এবং সজীব ওয়াজেদ জয় সেই কাজটা খুব গুরুত্বের সঙ্গে করছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশাসনে বিশাল পরিবর্তন এসেছে। ট্রাম্প প্রশাসন দক্ষিণ এশিয়ার সকল কর্মকর্তাদের বদলেছেন। বাংলাদেশে নতুন রাষ্ট্রদূত এসেছেন। দক্ষিণ এশিয়ায় সার্জিও গোর দক্ষিণ এশিয়ার বিশেষ দূত হিসেবে নিযুক্ত হয়েছেন এবং ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হয়েছেন পল কাপুর এসেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী হয়ে। এরা প্রত্যেকেই বলছেন যে ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ভারত নিরাপত্তা রক্ষার জন্য যেভাবে এই অঞ্চলের রাজনীতিকে দেখতে চাইবে, এই অঞ্চলের কূটনীতিকে বিবেচনা করবে, মার্কিন যুক্তরাষ্ট্র সেক্ষেত্রে ভারতের পরামর্শই গ্রহণ করবে। সজীব ওয়াজেদ জয় বর্তমানে মার্কিন কংগ্রেসম্যান থেকে শুরু করে ট্রাম্প প্রশাসনের এই দক্ষিণ এশিয়া বিষয়ক কর্মকর্তাদের সঙ্গে, বিভিন্ন স্তরের কর্মকর্তাদের সঙ্গে সক্রিয় যোগাযোগ স্থাপন করে মূলত এই কাজটাই করছেন যে এই মতামতটা গড়ে তুলতে চাইছেন, জোরালো করতে চাইছেন যে বাংলাদেশের রাজনীতিতে এই অঞ্চলের নিরাপত্তার স্বার্থে অবশ্যই বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগকে ফিরতে হবে এবং একটা অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে একটা স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হবে। সজীব ওয়াজেদ জয় সাম্প্রতিক কলকাতায় যে প্রকাশ্য সভায় এসে বক্তব্য দিলেন সেখানেও কিন্তু এই কথাটাই বলেছেন যে আন্তর্জাতিক সম্প্রদায়কে এক্ষুনি এগিয়ে আসতে হবে, সময় শেষ হয়ে আসছে, একটা সাজানো নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেই সাজানো নির্বাচনের মাধ্যমে চরমপন্থী গোষ্ঠীকে একটা ক্ষমতাবান রাজনৈতিক শক্তিতে পরিণত করা হচ্ছে। কারণ আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন অনুষ্ঠান করাতেই তারা এই নির্বাচনের মাধ্যমে এতটা ক্ষমতা পেতে যাচ্ছে এবং বাংলাদেশের রাজনীতিতে একটা দীর্ঘ সময়ের জন্য প্রভাবশালী অবস্থানে চলে যেতে যাচ্ছে। সজীব ওয়াজেদ জয় বিভিন্ন যোগাযোগ স্থাপনের মাধ্যমে বিদেশে, আন্তর্জাতিক পর্যায়ে এই আওয়ামী লীগের এই বার্তাটাই পৌঁছে দিতে কাজ করছেন। যুক্তরাজ্যের সঙ্গে, যেমন ধরুন যুক্তরাজ্য সহ ইউরোপের বিভিন্ন দেশের ক্ষেত্রে আওয়ামী লীগ দেখছে যে দূতাবাসগুলো যে বার্তা তাদের সরকারগুলোকে পাঠাচ্ছে, সরকারগুলো অনেক ক্ষেত্রেই বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং এই 12ই ফেব্রুয়ারির নির্বাচনের পরে আসলে ঘটনা কিভাবে পাল্টে যাবে সেই বিষয়গুলো সেভাবে অবগত নয়। যেমন ধরেন যুক্তরাজ্যের রাষ্ট্রদূত সারা কুক, তিনি সর্বত্র দৌড়াদৌড়ি করছেন যে জামায়াতে ইসলামী একটা মধ্যপন্থী ইসলামী দল এবং এই মধ্যপন্থী ইসলামী দল বাংলাদেশে ক্ষমতায় এলেও শরিয়া আইন আসবে না, কাজেই এই নিয়ে আপত্তি করার কোনো কারণ নাই। সজীব ওয়াজেদ জয় কলকাতার বক্তৃতায় যেমন বলেছেন, ঠিক তেমনি তিনি এই কথাটাই, এই বার্তাটাই আওয়ামী লীগের নেতৃবৃন্দের সমন্বয়ে গড়ে তোলা বিদেশের সঙ্গে যোগাযোগের তার যে টিম, তার মাধ্যমে প্রচার করছেন, তার মাধ্যমে একরকমের জানান দিচ্ছেন যে এই মধ্যপন্থী ইসলামী দল বলে আসলে কিছু হয় না, বাংলাদেশের রাষ্ট্রীয় সাংবিধানিক চরিত্রটাই 12ই ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে পাল্টে যেতে পারে। শেখ হাসিনা অবসরে যাওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। গার্ডিয়ানের প্রতিবেদনেও, ব্রিটিশ শীর্ষস্থানীয় পত্রিকা গার্ডিয়ানের প্রতিবেদনেও যে কথা উঠে এসেছে, এক এক দিন 15-16 ঘন্টা পর্যন্ত তিনি বিভিন্ন বৈঠক এবং দলীয় নেতাকর্মীদের সঙ্গে বিভিন্ন কলে থাকছেন। এখন ভারত সরকার যখন তাকে আরো বেশি সক্রিয়ভাবে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে দিচ্ছে, দলীয় সাংগঠনিক কার্যক্রমে আরো সক্রিয় হতে দিচ্ছে, তখন এমনটা জানা যাচ্ছে দলীয় সূত্রে যে শুধু যে যুক্তরাজ্যের একটা প্রতিনিধি দল লন্ডন থেকে উড়ে এসে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে গেছেন তাই নয়, ভারত সরকার এখন তার অত্যন্ত সুরক্ষিত বাসভবনে দিনে সর্বোচ্চ 20 জন পর্যন্ত নেতা কর্মীকে শেখ হাসিনার সঙ্গে সরাসরি সাক্ষাতের সুযোগ দিচ্ছেন। শেখ হাসিনা এবং সজীব ওয়াজেদ জয় দুজনেই আরো বেশি বেশি প্রকাশ্যে আসবার কথা ভাবছেন, কারণ তারা দেখছেন যে এর মাধ্যমে সংবাদ মাধ্যমে
আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে, ভারতীয় সংবাদ মাধ্যমে তাদের বক্তব্য মনোযোগের সঙ্গে প্রকাশিত হচ্ছে এবং সে বার্তা দ্রুত ছড়িয়ে পড়ছে দেশে বিদেশে। শেখ হাসিনা 23শে জানুয়ারি প্রথম প্রকাশ্য জনসভায় বক্তৃতা দিয়েছেন। ফরেন করেসপন্ডেন্স ক্লাবের আয়োজনে ওই মত বিনিময় সভায় শেখ হাসিনা অডিও বার্তার মাধ্যমে আসার পর শুধু যে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় তেলে বেগুনে জ্বলে উঠেছে তাই নয়, আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো কিন্তু তার ওই অডিও বার্তার মাধ্যমে ওই মতবিনিময় সভায় যোগ দেওয়াকেও প্রকাশ্য সভায় তার প্রথম উপস্থিতি হিসেবে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখেছে। সজীব ওয়াজেদ জয়ও সাম্প্রতিক সময়ে যেমন প্রথম আল জাজিরার সঙ্গে একটা মুখোমুখি সাক্ষাৎকারে সময় দিয়েছেন, তেমনি কলকাতায় অডিও সংযোগের মাধ্যমে যুক্ত হয়ে বক্তৃতা দিয়েছেন। সেটা শিরোনাম হয়েছে সারা ভারত জুড়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে, এবং আগামী সময়টাতে তিনি প্রকাশ্যে এসে আরো জনসংযোগ বাড়ানোর বিষয়ে সক্রিয়ভাবে ভাবছেন। অনেকগুলো কর্মসূচি এরই মধ্যে সাজানো হয়েছে সজীব ওয়াজেদ জয়ের সংযোগ স্থাপনের জন্য। কাজেই শেখ হাসিনা অবসরে যাওয়ার কোনো প্রশ্ন তো উঠছেই না, বরং 24 ঘন্টার মধ্যে 16 ঘন্টায় তিনি দলকে সময় দিচ্ছেন। আর পুত্র সজীব ওয়াজেদ জয়, যিনি রাজনীতিতে তেমন আগ্রহী ছিলেন না, তিনিও মায়ের সঙ্গে একমত হয়েছেন যে এই সংকটকালে দলকে সময় দেওয়া, রাজনীতিকে সময় দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আওয়ামী লীগ যদি ফিরতে না পারে, সজীব ওয়াজেদ জয় নিজেই তার বক্তব্যে যেটা বলেছেন, 5, 10 কিংবা আরো অনেক লম্বা সময়ের জন্যে বাংলাদেশটা হাতছাড়া হয়ে যেতে পারে। কাজেই তিনি যেমন বলেছেন, সময় এখনই। মা আর ছেলে শেখ হাসিনা এবং সজীব ওয়াজেদ জয় একযোগে ঠিক সেভাবেই কাজ করছেন। মা যখন তৃণমূলের দুর্গমতম অঞ্চলের নেতা কর্মীর সঙ্গে সংযোগ স্থাপন করে তাদের পাশে দাঁড়াচ্ছেন, প্রতিটি নির্বাচনী এলাকার কর্মীদেরকে আলাদা আলাদা করে নিয়ে বসছেন কনফারেন্স কলে, তখন ছেলে সারা পৃথিবী চষে বেড়াচ্ছেন আওয়ামী লীগের মিত্র খুঁজে পেতে, যারা আন্তর্জাতিক জনমত গঠন করবেন, আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে ফেরানোর জন্য যথোপযুক্ত চাপ সৃষ্টিতে।